মরুভূমির কেন্দ্রস্থলে, যেখানে বালি তার গোপন রহস্যগুলোকে কবর দেয় এবং যেখানে সূর্য অস্ত যায় চক্রান্তের জন্য জায়গা ছেড়ে দিতে, সেখান থেকে বসরার একটি কাফেলা সিরিয়া অর্থাৎ শামের দিকে রওনা হল। সবাই ভাবছিল যে বিপদ হয়তো নেকড়ে বা ডাকাতদের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু ইউসুফ জানত না যে বিশ্বাসঘাতকতার আঘাতটি তার কাছ থেকেই আসবে, যে তার সাথে রুটি আর পানি ভাগ করে খায়। একটি সোনার বাক্স, একটি ভারী আমানত এবং রাতের অন্ধকারে রচা এক বিশ্বাসঘাতকতা। অপরাধী ভেবেছিল তার রহস্য বাক্সের সাথেই কবর দেওয়া হয়েছে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে পাহাড়ের আড়াল থেকে একটি চোখ তাকে পর্যবেক্ষণ করছিল, এমন এক চোখ যা মিথ্যা চেনে না। আপনাদের সামনে ইউসুফ এবং সাহামের গল্প, যখন মানুষের জিভের চেয়ে বিশ্বস্ততা অনেক বেশি সত্য হয়ে ওঠে। আল্লাহ আপনাদের সময়কে সকল কল্যাণ ও ভালোবাসায় ভরিয়ে তুলুন। আরও জানুন চ্যানেলে আপনাদের স্বাগতম। বাসরার রোদ মুখমণ্ডল পুড়িয়ে দিচ্ছিল এবং সফরের ময়দান আগুনের ওপর রাখা হাঁড়ির মতো ফুটছিল। মানুষের আওয়াজের সাথে উন্টের ডাক মিশে যাচ্ছিল এবং মশলার সুগন্ধ মরুভূমির ধুলোর সাথে আলিঙ্গন করছিল। সিরিয়ার সফর ঘনিয়ে আসছিল, আর হৃদয়গুলো ভয় ও আনন্দের দোলাচলে দুলছিল। এই ভিড়ের মাঝে ২০ বছর বয়সী এক যুবক ছিল, যার নাম ইউসুফ। সে এতিম ছিল, কিন্তু তার চেহারা ছিল হাসিখুশি ও আরামদায়ক। তার চোখ দুটো বুদ্ধিমত্তা ও শান্ত স্বভাবে জ্বলজ্বল করত। তার কাছে খুব বেশি সম্পদ ছিল না, তবে তার ছিল সোনার চেয়েও দামি এক দারুণ সুখ্যাতি। সে তার প্রচণ্ড সততা ও বিশ্বস্ততার জন্য এতই পরিচিত ছিল যে সে প্রধান ব্যবসায়ী শেখ মনসুরের ডান হাত হয়ে উঠেছিল। ইউসুফ তার কাজে একা ছিল না, বরং তার ছায়ার মতো তার সাথে সাথে থাকত এক কুকুর, যে তাকে কখনো ছেড়ে যেত না। তার শরীর ছিল ছিপছিপে, পা দুটো লম্বা। তার গায়ের রং ছিল মরুভূমির বালির মতো। তার নাম ছিল সাহাম। সাহামের গল্প সবাই জানত। ২ বছর আগে ইউসুফ তাকে শহরের দেয়ালের পাশে তৃষ্ণায় মৃতপ্রায় অবস্থায় একটি ছোট কুকুরছানা হিসেবে পেয়েছিল। সে তাকে পানি পান করিয়েছিল এবং নিজের খাবার থেকে তাকে খেতে দিয়েছিল, আর সেদিন থেকেই কুকুরটি তার প্রতি বিশ্বস্ত হয়ে ওঠে। ছায়ার মতো তাকে অনুসরণ করে এবং শুধু তার হাত থেকেই খাবার খায়। কুকুরটির ছিল তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং অত্যন্ত শক্তিশালী ঘ্রাণশক্তি, যেন সে মানুষের কথা বুঝতে পারে। কাফেলার অন্য পাশে দাঁড়িয়েছিল ইউসুফের চাচাতো ভাই মারওয়ান। সে একজন শক্তিশালী যুবক, কিন্তু তার চেহারায় সবসময় এক ধরনের বিরক্তি লেগে থাকত। সে ইউসুফের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাত, যা ছিল ঈর্ষা ও ক্ষোভের এক মিশ্রণ। সে সবসময় মনে মনে বলত, ইউসুফ কেন? আমি তার চাচাতো ভাই, আমি তার চেয়ে বয়সে বড় এবং শরীরে শক্তিশালী। তারপরও ব্যবসায়ীরা আমার চেয়ে তাকে বেশি বিশ্বাস করে এবং সব বিষয়ে তাকেই আমার চেয়ে বেশি প্রাধান্য দেয়। কাফেলা রওনা হওয়ার সময় ঘনিয়ে এল এবং প্রধান ব্যবসায়ী শেখ মনসুর উচ্চস্বরে ডাক দিলেন, হে ইউসুফ, জলদি আমার কাছে এসো। ইউসুফ তার কুকুর সাহামকে নিয়ে দ্রুত ছুটে এল। অন্যদিকে মারওয়ানও ধীরে ধীরে এগিয়ে এলো কি হচ্ছে তা শোনার জন্য। এমন ভান করল যেন সে কোনো উটের মালপত্র গোছাচ্ছে। শেখ মনসুর তার আলখাল্লার ভেতর থেকে সূক্ষ্ম কারুকাজ করা একটি ছোট কাঠের বাক্স বের করলেন। শেখ ইউসুফের চোখের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, হে বৎস, এই বাক্সটি তোমার কাঁধে এক আমানত। এর ভেতরে রয়েছে দামি রত্ন আর মূল্যবান পাথর, যা দামেস্কের গভর্নরের কাছে পাঠানো হচ্ছে। আমি চাই না তুমি ছাড়া অন্য কেউ এটি বহন করুক, কারণ তুমি এই কাফেলার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। এটি তোমার নিজের মালপত্রের ভেতর রাখো এবং আমরা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এক মুহূর্তের জন্যও এটার ওপর থেকে চোখ সরাবে না। ইউসুফ হাসল এবং আত্মবিশ্বাস ও বিনয়ের সাথে বলল, নিশ্চিন্ত থাকুন চাচা মনসুর, এই আমানত আমার হাতের চেয়ে আমার প্রাণের কাছে বেশি সুরক্ষিত। ইনশাআল্লাহ কেউ এটা ছুঁতেও পারবে না। মারওয়ান এই দৃশ্য দেখল এবং তার বুকের ভেতর আগুন জ্বলে উঠতে অনুভব করল। সে শুধু এজন্য রেগেছিল না যে ইউসুফ এই সম্মান পেয়েছে, বরং এই ছোট্ট বাক্সটিতে এমন সম্পদ রয়েছে যা যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। মারওয়ান দাঁতে দাঁত চেপে মনে মনে ফিসফিস করে বলল, সব সময় তুমি ইউসুফ, আমানত তোমার জন্য, প্রশংসাও তোমার জন্য, আর আমি কিছুই না। তবে এই সফর অন্য সব সফরের মতো হবে না। আমি তাদের তোমার অন্য রূপটি দেখাব এবং আমি তোমার জায়গায় প্রধান হব। মারওয়ান ইউসুফের কাছে এগিয়ে এলো এবং মুখে এক নকল ফ্যাকাশে হাসি ফুটিয়ে তুলল। চাচাতো ভাইয়ের কাঁধে হাত রেখে সে বলল, শেখ তোমার ওপর যে বিশ্বাস রেখেছেন তার জন্য তোমাকে অভিনন্দন ভাই আমার। এটা ভারী বোঝা, তবে তুমি এর যোগ্য।
আল্লাহ তোমাকে সাহায্য করুন। ইউসুফ তার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে কোনো সন্দেহ না করেই উত্তর দিল, আল্লাহ তোমার মঙ্গল করুন মারওয়ান। আমরা তো এক হাতের মতো, আর আমার সাফল্য মানেই তোমার সাফল্য। ইউসুফ মারওয়ানের শীতল দৃষ্টির দিকে খেয়াল করেনি, কিন্তু কুকুর সাহাম ঠিকই খেয়াল করেছিল। কুকুরটি স্থির হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে মারওয়ানের দিকে তাকিয়ে রইল এবং গলা থেকে এক ক্ষীণ শব্দ বের করল, যেন সে তার মালিককে এই আত্মীয়ের ব্যাপারে সতর্ক করছিল, যার গা থেকে হিংসার গন্ধ বেরোচ্ছিল। সূর্যাস্তের সাথে সাথে কাফেলা যাত্রা শুরু করল, আর তাদের সামনে দিগন্ত বিস্তৃত বালি। ইউসুফ ভাবছিল যে বিপদ হয়তো ডাকাতদের বা মরুভূমির নেকড়েদের মধ্যে লুকিয়ে আছে। সে জানত না যে আসল বিপদ তার পাশেই হাঁটছে, তার সাথে খাচ্ছে এবং তার মুখের দিকে তাকিয়ে হাসছে। প্রখর মরুভূমির রোদের নিচে কাফেলাটি দীর্ঘ কয়েকদিন ধরে চলতে লাগল। অবশেষে এক রাতে তারা একটি খেজুর বাগানের মরুদ্যানে পৌঁছাল। এটি ছিল এক নির্জন স্থান, যেখানে যাত্রীরা বিশ্রাম নিতে এবং পানি সংগ্রহ করতে থামত। শেখ মনসুর সিদ্ধান্ত নিলেন যে কঠিন পথটুকু পাড়ি দেওয়ার আগে মানুষ ও উটদের বিশ্রামের জন্য তারা রাতটি এখানেই কাটাবেন। লোকেরা তাঁবু গাড়ল এবং শরীর গরম করতে ও খাবার রাঁধতে আগুন জ্বালাল। ইউসুফ অন্যান্য লোকদের থেকে একটু দূরে বসেছিল, ঠিক সেই উটটির পাশে, যা তার মালপত্র বহন করছিল। মূল্যবান বাক্সটি একটি বড় চামড়ার ব্যাগের ভেতর রাখা ছিল, যা সে ঘুমানোর সময় বালিশ হিসেবে ব্যবহার করত, যাতে কেউ তার অজান্তে এর কাছে ঘেঁষতে না পারে। কুকুর সাহাম ইউসুফের পাশেই শুয়েছিল। তার চোখ খোলা ছিল। সে অন্ধকার পর্যবেক্ষণ করছিল এবং সামান্য শব্দেই, তা বাতাসের শব্দ হোক বা বালির উপর পোকামাকড়ের হাঁটার শব্দ হোক, তার কান নড়ে উঠত। মারওয়ান হাতে দুধের একটি বাটি ও কিছু খেজুর নিয়ে এগিয়ে এলো। সে তার চেহারায় ক্লান্তি ও উদ্বেগের ছাপ ফুটিয়ে তুলল এবং শান্ত গলায় বলল, ইউসুফ, রাতের খাবার খেয়ে নাও এবং একটু বিশ্রাম নাও। আজ খুব কঠিন দিন গেছে, আর তুমি মালপত্র পাহারায় ব্যস্ত থাকায় সকাল থেকে কিছুই খাওনি। ইউসুফ তার চাচাতো ভাইকে এই যত্নের জন্য ধন্যবাদ জানাল এবং সরল বিশ্বাসে বাটিটি হাতে নিল। সে জানত না যে মারওয়ান ওই দুধে বুনো লতাপাতার গুঁড়ো মিশিয়ে দিয়েছে, যা খেলে মানুষ এমন গভীর ও ভারী ঘুমে তলিয়ে যায় যে বজ্রপাতের শব্দেও তার ঘুম ভাঙে না। ইউসুফ খাবার খেল এবং দুধ পান করল। কিছুক্ষণ পরই সে তার চোখনে পাতায় তীব্র ভারী ভাব অনুভব করতে লাগল। সে ঘুমকে বাধা দেওয়ার চেষ্টা করল, যাতে পাহারার জন্য জেগে থাকতে পারে, কিন্তু মাথা ঘোরাটা তার চেয়েও বেশি শক্তিশালী ছিল। তার মাথা নুয়ে পড়ল এবং সে তার চামড়ার ব্যাগের ওপরই এক অতি গভীর ঘুমে তলিয়ে গেল। মারওয়ান দূরে একটি খেজুর গাছের গুড়ির আড়াল থেকে নজর রাখছিল। যখন সে নিশ্চিত হল যে সবাই ঘুমিয়ে পড়েছে এবং ক্যাম্পের আগুন নিভে কেবল অঙ্গারে পরিণত হয়েছে, তখন মারওয়ান অতি সন্তর্পণে ও নিঃশব্দে ঘুমন্ত ইউসুফের দিকে এগিয়ে গেল। কুকুর সাহাম মারওয়ানের এগিয়ে আসা টের পেল। কুকুরটি মাথা তুলল এবং সতর্ক করার জন্য হালকা গর্জন করল, কিন্তু জোরে ডাকল না, কারণ সে মারওয়ানকে চিনত। তাছাড়া মারওয়ান তাকে একটি ছোট মাংসের টুকরো ছুঁড়ে দিল তাকে ব্যস্ত রাখার জন্য, কিন্তু সাহাম তা খেল না, বরং সতর্কতার সাথে নজর রাখতে লাগল। মারওয়ান তার কাঁপতে থাকা কিন্তু দ্রুত আঙুলগুলো দিয়ে ইউসুফের মাথার নিচ থেকে খুব ধীরে চামড়ার ব্যাগটি খুলল এবং মহামূল্যবান কাঠের বাক্সটি বের করে আনল। ব্যাগটি বন্ধ করার আগে সে একটি অত্যন্ত ধূর্ত কাজ করল। সে বাক্স থেকে একটি সোনার আংটি বের করে ইউসুফের ব্যক্তিগত কাপড়ের ব্যাগের একেবারে নিচে লুকিয়ে রাখল। সে এটা করল যেন তল্লাশির সময় ইউসুফকে অভিযুক্ত করার জন্য এটি একটি অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে। এরপর মারওয়ান বাক্সটি নিয়ে ক্যাম্প থেকে দূরে অন্ধকার মরুভূমির দিকে নিঃশব্দে চলে গেল। কুকুরটি তার জায়গায় বসে রইল না। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উঠে দাঁড়াল এবং কোনো শব্দ না করে অন্ধকারে মারওয়ানের পিছু পিছু পা মেলাল। সে তার ঘ্রাণ শোকছিল এবং দূর থেকে তাকে নজর রাখছিল। মারওয়ান বেশ খানিকটা পথ হেঁটে একটি পুরনো ও শুকনো কুল গাছের কাছে পৌঁছাল, যা বালির মাঝে একাকী দাঁড়িয়েছিল। সে তার নিজের হাত আর ছোড়া দিয়ে একটি গভীর গর্ত খুলল, তাতে বাক্সটি রাখল এবং তারপর এর ওপর মাটি চাপা দিয়ে মাটির সাথে এমনভাবে সমান করে দিল যেন গর্ত খোঁড়ার কোনো চিহ্নই বোঝা যায় না। পরে আবার চেনার সুবিধার জন্য সে ওই জায়গাটির ওপরে একটি ছোট কিন্তু ভিন্ন ধরনের পাথর রেখে দিল। সাহম কাছের একটি বালিয়াড়ির পেছনে দাঁড়িয়ে প্রতিটি নড়াচড়া দেখছিল এবং তার প্রখর স্মৃতিশক্তিতে জায়গাটি ও নতুন খোঁড়া মাটির গন্ধ গেঁহে রাখল।
মারওয়ান তার হাত থেকে মাটি ঝেড়ে ফেলল এবং দ্রুত ক্যাম্পে ফিরে এসে নিজের জায়গায় ঘুমানোর ভান করল। শাহমও ফিরে এলো এবং তার মালিক ইউসুফের পাশে শুয়ে পড়ল, যে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, যেন কিছুই ঘটেনি। রাত শেষ হল, ভোর হল, আর কাফেলার লোকদের জাগিয়ে তুলতে সূর্যের আলো ছড়িয়ে পড়ল। ইউসুফ অনেক কষ্টে ঘুম থেকে উঠল। তার মাথা ব্যথা করছিল এবং আগের রাতে পান করা ঘুমপাড়ানি লতাপাতা মেশানো দুধের কারণে মাথাটা বেশ ভারী লাগছিল। ইউসুফ তার চোখ রগড়ে সাথে সাথে নিজের মাথার নিচে রাখা ব্যাগটি চেক করতে হাত বাড়াল, আর ঠিক তখনই সে চমকে উঠল। সে দেখল ব্যাগটি খোলা এবং এর ভেতরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। তার হৃদয় ভয়ে কেঁপে উঠল এবং সে কাঁপা কাঁপা হাতে কাঠের বাক্সটি খুঁজতে লাগল, কিন্তু তা পেল না। ইউসুফ তার জায়গা থেকে লাফিয়ে উঠল এবং উচ্চস্বরে চিৎকার করে বলল, সবাইকে জাগাও, বাক্সটি হারিয়ে গেছে। লোকেরা তার চারপাশে জড়ো হল। প্রধান ব্যবসায়ী শেখ মনসুর ছুটে এলেন। রাগ আর ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শেখ ইউসুফের কাঁধ চেপে ধরে জোরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বললেন, কি বলছো তুমি আমানত হারিয়ে ফেলেছ? তুমি এর উপর ঘুমিয়ে থাকা অবস্থায় এটা কিভাবে গায়েব হয়ে যেতে পারে? ইউসুফ তোতলাতে লাগল। এই ভয়াবহ পরিস্থিতিতে তার চোখে পানি জমে গেল। আমি জানি না চাচা মানসুর, আল্লাহর কসম, আমি কেবল একটুখানি চোখ বন্ধ করেছিলাম, এটা তো এখানেই ছিল। মারওয়ান তার মুখে এক নকল আশ্চর্যের ছাপ ফুটিয়ে এগিয়ে এলো এবং শোনানোর মতো স্বরে বলল, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি চুরি হয়ে গেছে নাকি কেউ এটা লুকিয়ে রেখেছে? এমন ভারী একটা বাক্স তো কোনো অপরাধীর কাজ ছাড়া এমনি এমনি গায়েব হয়ে যেতে পারে না। শেখ মনসুর লোকদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, যতক্ষণ না আমরা বাক্সটি খুঁজে পাচ্ছি, কাফেলা এক কদমও এগোবে না। সবকিছু তল্লাশি করো। কারো মালপত্র বাদ না দিয়ে সবার জিনিসপত্র ঘাঁটবে, এমনকি আমার জিনিসপত্র। প্রহরীরা একে একে ব্যাগ ও উটগুলো তল্লাশি করতে শুরু করল। সবার মাঝেই চরম উত্তেজনা কাজ করছিল। এরপর ইউসুফের মালপত্র তল্লাশির পালা এলো। ইউসুফ নির্দোষ আত্মবিশ্বাসের সাথে বলল, খুঁজে দেখো ভাইয়েরা, আমি নির্দোষ, আর আল্লাহ জানেন যে আমি কিছুই নিইনি। একজন প্রহরী ইউসুফের কাপড়ের ব্যাগটি ওলটপালট করল, আর হঠাৎ বালির ওপর চকচকে একটি জিনিস এসে পড়ল। সবাই বিস্ময়ে হাঁপিয়ে উঠল। এটি সেই সোনার আংটি যা মারওয়ান বাক্স থেকে চুরি করে ইউসুফের কাপড়ের মাঝে লুকিয়ে রেখেছিল। চারদিকে এক ভয়াবহ নীরবতা নেমে এল। শেখ মনসুর আংটিটির দিকে তাকালেন, তারপর চূড়ান্ত হতাশা ও ঘৃণায় ভরা দৃষ্টিতে ইউসুফের দিকে তাকালেন এবং কাপা কাপা গলায় বললেন, তুমি ইউসুফ, তুমি যার বিশ্বস্ততার আমরা উদাহরণ দিতাম, তুমিই কিনা বাক্স চুরি করে লুকিয়ে রেখেছ আর আংটিটা নিজের কাছে রেখে দিয়েছ? ইউসুফ চিৎকার করে উঠল, আল্লাহর কসম, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আল্লাহর কসম, এটি একটি চক্রান্ত। এই আংটি আমার নয়, আর আমি এটা আগে কখনো দেখিনি। মারওয়ান এগিয়ে এলো এবং মিথ্যা দুঃখের সাথে মাথা নেড়ে বলল, তুমি আমাদের হতাশ করেছ ভাই। লোভ তোমার হৃদয়কে অন্ধ করে দিয়েছে। স্বীকার করে নাও বাকি বাক্সটা কোথায় পুঁতে রেখেছ, হয়তো শেখ তোমাকে ক্ষমা করবেন। ইউসুফের চিৎকার আর কান্নায় কেউ বিশ্বাস করল না, কারণ সব প্রমাণ পুরোপুরি তার বিপক্ষে ছিল। শেখ মনসুর প্রহরীদের নির্দেশ দিলেন, ওকে শিকল দিয়ে বেঁধে রাখো, সে আমানতের খেয়ানত করেছে। আমরা সামনের শহরে পৌঁছে তাকে গভর্নরের হাতে তুলে দেব, যাতে তার ওপর শাস্তি প্রয়োগ করে তার হাত কেটে নেওয়া হয়, যেন সে সব বিশ্বাসঘাতকের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকে। প্রহরীরা ইউসুফের হাতে ও পায়ে লোহার শিকল পরিয়ে দিল। ইউসুফ ভেঙে পড়ে বালির ওপর বসে পড়ল। সে নিজের হাত হারানোর ভয়ে কাঁদছিল না, বরং সে কাঁদছিল গতকাল পর্যন্ত তাকে সম্মান করা মানুষগুলোর চোখের ঘৃণার দৃষ্টি দেখে। কুকুর সাহাম যখন তার মালিককে শেকল বাঁধা অবস্থায় দেখল, সে তার কাছে যাওয়ার চেষ্টা করল। কুকুরটি দুঃখভরা আর্তনাদ করতে করতে ইউসুফের দিকে ছুটে গেল, কিন্তু এক প্রহরী তাকে নিষ্ঠুরভাবে লাথি মারল এবং চিৎকার করে বলল, দূর হ কুকুর, বিশ্বাসঘাতকদের এবং তোমাদের মতো কুকুরদের এখানে কোনো জায়গা নেই। সাহাম ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে পিছিয়ে গেল, তবে সে পালিয়ে গেল না। সে দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ইউসুফকে দেখতে লাগল। সেই ছিল একমাত্র কুকুর যে সত্য জানত, এবং একমাত্র সেই জানত বাক্সটি কোথায় পোতা হয়েছে, কিন্তু কথা বলার মতো কোনো জবান তার ছিল না। শেখ মনসুর যাত্রার আদেশ দিলেন এবং ইউসুফের বদলে মারওয়ানকে কাফেলার নতুন দায়িত্বশীল হিসেবে নিয়োগ দিলেন। উটগুলো চলতে শুরু করল, আর ইউসুফ তার পা ও শিকল টেনে টেনে উটগুলোর পেছনে হাঁটতে লাগল, আর মারওয়ান গর্ব ও বিজয়ের অহংকারে মাথা উঁচু করে সবার সামনে ঘোড়ায় চড়ে যাচ্ছিল।
কিন্তু তারা খেয়াল করল না যে সাহাম দূর থেকে কাফেলার পিছু পিছু আসছিল। সে কোনো একটি বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। প্রখর রোদের নিচে কাফেলা এগিয়ে চলল, আর ইউসুফ দলের সবার পেছনে খালি পায়ে হাঁটছিল। ভারী শিকলগুলো তার গোড়ালি কেটে দিচ্ছিল এবং হাঁটতে বাধা দিচ্ছিল। প্রচণ্ড তৃষ্ণায় তার প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল, আর প্রহরীদের দৃষ্টি তার প্রতি চাবুকের আঘাতের চেয়েও বেশি নিষ্ঠুর ছিল। সবার সামনে চড়ে যাওয়া মারওয়ান পেছন ফিরে ইউসুফকে উপহাস করে বলত, ওঠ বিশ্বাসঘাতক, আমাদের দেরি করাস না, কারাগার তোর জন্য অপেক্ষা করছে, সেখানে গিয়ে বিশ্রাম নিস। মারওয়ান তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কাটাচ্ছিল। সে তার একমাত্র প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়েছে, এখন সেই প্রধান দায়িত্বপ্রাপ্ত, আর সবাই তাকে মেনে চলছে ও সম্মান করছে। কিন্তু সেখানে একজন ছিল যে হার মানতে রাজি ছিল না। কুকুর সাহাম দূর থেকে কাফেলার সমান্তরালে হাঁটছিল। ক্লান্তি আর ক্ষুধায় সে হাঁপাচ্ছিল, কিন্তু সে থামেনি। সাহাম শুরুতে প্রধান ব্যবসায়ী শেখ মনসুরের কাছে যাওয়ার চেষ্টা করল। সে তার সামনে দৌড়ে গিয়ে ডাকতে লাগল, তারপর যে পথ দিয়ে তারা এসেছিল সেই রাস্তার দিকে পেছন দিকে দৌড়ে গেল। সে যেন বোঝাতে চাইছিল, ফিরে চলো, সত্য ওখানে আছে। কিন্তু শেখ মনসুর বুঝলেন না। তিনি ভাবলেন কুকুরটা হয়তো ক্ষুধার্ত অথবা গরমের কারণে পাগল হয়ে গেছে। শেখ প্রহরীদের দিকে চিৎকার করে বললেন, এই পাগল কুকুরটাকে আমাদের কাছ থেকে তাড়িয়ে দাও, উটগুলোর কোনো ক্ষতি করার আগেই। প্রহরীরা সাহামকে লক্ষ্য করে পাথর ছুড়ল। একটি পাথর তার পায়ে গিয়ে লাগল এবং সে ব্যথায় আর্তনাদ করে উঠল। কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পিছিয়ে গেল এবং দূর থেকে নজর রাখতে লাগল। সে বুঝতে পেরেছিল যে যেসব মানুষ তার ভাষা বোঝে না, তাদের কাছে শুধু ঘেউ ঘেউ করে কোনো লাভ হবে না। রাত নামল এবং কাফেলা একটি পাথুরে এলাকায় বিশ্রামের জন্য থামল। মারওয়ান কাফেলার প্রধান হিসেবে তার নতুন তাঁবু খাটাল এবং নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল। সে নিশ্চিত ছিল যে তার গোপন রহস্য মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে এবং তার কখনোই বের হয়ে আসবে না। মাঝরাতে যখন প্রহরীরা ঘুমের সাথে লড়াই করছিল, সাহাম ছায়ার মতো ক্যাম্পের ভেতর ঢুকে পড়ল। এবার সে তার শেকল পরা মালিক ইউসুফের কাছে গেল না, বরং সে সরাসরি মারওয়ানের তাঁবুর দিকে গেল। কুকুরটি এমন একটি দুর্গন্ধ পাচ্ছিল যা অন্য কেউ পাচ্ছিল না, বিশ্বাসঘাতকতার গন্ধ এবং গর্ত খোঁড়ার রাতে মারওয়ানের পোশাকে লেগে থাকা সেই ভেজা মাটির গন্ধ। সাহাম অত্যন্ত সতর্কতার সাথে তাঁবুতে ঢুকল। সে মারওয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখল এবং তার পাশেই তার মালপত্র রাখা ছিল। কুকুরটি চুপচাপ জিনিসপত্র শুকতে লাগল, যতক্ষণ না সে সেই চামড়ার দস্তানা খুঁজে পেল যা মারওয়ান গর্ত খোঁড়া এবং বাক্সটি পোতার সময় পড়েছিল। কাঠের বাক্স আর গভীর মাটির গন্ধ তখনও এই দস্তানায় জোরালোভাবে লেগেছিল। সাহাম দস্তানাটি তার দাঁত দিয়ে খুব হালকাভাবে ধরল এবং কোনো শব্দ না করে তাঁবু থেকে বেরিয়ে এল। কুকুরটি দস্তানাটি নিয়ে পালিয়ে গেল না, বরং সে সোজা শেখ মনসুরের তাঁবুর সামনে গেল। সে তাঁবুর দরজার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত ও ভিন্ন ধরনের সুরে ডাকতে শুরু করল। এটি কোনো আক্রমণের ডাক ছিল না, বরং এটি ছিল এক জরুরি আহ্বান ও মিনতির ডাক। শেখ মনসুর বিরক্ত হয়ে জেগে উঠলেন এবং কি হয়েছে তা দেখতে বাইরে এলেন। তিনি অবাক হয়ে দেখলেন যে কুকুর সাহম তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মুখে একটি চামড়ার দস্তানা। শেখ দস্তানাটি খুব ভালো করে চিনতেন, এটি মারওয়ানের দস্তানা। কুকুরটি শেখের পায়ের কাছে দস্তানাটি ফেলে দিল। তারপর তারা যেদিক থেকে এসেছিল সেই মরুভূমির দিকে কয়েক কদম দৌড়ে গিয়ে থামল, শেখের দিকে তাকাল এবং আবার ফিরে এসে একই দিকে দৌড়াল আর ডাকতে লাগল। সে যেন পরিষ্কার করে বলছিল, আমার পিছু পিছু আসো, প্রমাণ ওখানে আছে। শেখ মনসুর দস্তানাটি হাতে নিলেন এবং এর গায়ে ভেজা কাদার দাগ খেয়াল করলেন, যাই শুষ্ক পাথুরে এলাকার বালির চেয়ে একদম আলাদা। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। কুকুরটি কেন মারওয়ানের দস্তানা নিয়ে এলো এবং কেন সে পেছন দিকে যাওয়ার জন্য জোর করছে? শেখের মনে মারওয়ানের সেই চাহনি আর ইউসুফের নিজের নির্দোষ হওয়ার সেই মরণপণ দাবির কথা মনে পড়ে গেল। শেখ প্রধান প্রহরীকে ডেকে নিচু ও দৃঢ় স্বরে বললেন, সবচেয়ে শক্তিশালী ৩ জন লোককে জাগাও আর মারওয়ানকে কিছু জানাবে না। এই কুকুরটি আমাদের কোথায় নিয়ে যেতে চায় তা দেখার জন্যে আমরা এর পিছু নেব। আমার মন বলছে এই প্রাণীটির পেছনে কোনো এক বড় রহস্য লুকিয়ে আছে। শেখ মনসুর ও সেই ৩ জন লোক নিজেদের ঘোড়ায় চড়লেন এবং গভীর অন্ধকার মরুভূমিতে কুকুর সাহমের পিছু পিছু চলতে শুরু করলেন। কুকুরটি একটানা তাদের সামনে দৌড়াচ্ছিল,
আর তারা তাকে অনুসরণ করছে কিনা তা নিশ্চিত হতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। তারা দীর্ঘ পথ পাড়ি দিল, এমনকি এক পর্যায়ে লোকগুলোরও মনে সন্দেহ দেখা দিল, কিন্তু কুকুরটির আশ্চর্য জেদ তাদের পথ চলতে বাধ্য করল। 1 ঘন্টা চলার পর সাহম হঠাৎ বালির মাঝে একা দাঁড়িয়ে থাকা একটি শুকনো গুলগাছের কাছে থামল। কুকুরটি একটি নির্দিষ্ট জায়গায় ডাকতে এবং গোল গোল হয়ে ঘুরতে শুরু করল। তারপর সে পাগলের মতো দ্রুত তার থাবা দিয়ে মাটি খুঁড়তে লাগল, আর তার পেছনে বালি উড়তে লাগল। শেখ মনসুর ঘোড়া থেকে নামলেন এবং লোকদের নির্দেশ দিলেন, কুকুরটির এই জায়গায় খোঁড়ো, দেখি এই মাটি কি লুকিয়ে রেখেছে। লোকগুলো তাদের তলোয়ার আর হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। কয়েক মুহূর্ত পরেই তাদের তলোয়ার একটি শক্ত কাঠের জিনিসের সাথে আটকে গেল। তারা মাটি সরাতেই সেই কারুকাজ করা বাক্সটি বেরিয়ে এলো। শেখ মনসুর বিস্ময়ে হাঁপিয়ে উঠলেন। তিনি নিজের হাতে বাক্সটি তুললেন এবং এর গায়ের মাটি ঝেড়ে ফেললেন। শেখ সাহম কুকুরটির দিকে তাকালেন, যে তখনও হাঁপাচ্ছিল আর তার শরীর বালিতে ঢাকা ছিল। তিনি অবাক হয়ে বললেন, পবিত্র সেই সত্তা যিনি তোমাকে এই বুদ্ধি দিয়েছেন, তুমিই সত্য বলেছ আর মানুষ মিথ্যা বলেছে। ভোরের আলো ফোঁটার সাথে সাথে দলটি ক্যাম্পে ফিরে এলো। সবাই তখন জেগে উঠেছিল এবং মারওয়ান ক্যাম্পের মাঝখানে দাঁড়িয়ে সবাইকে রওনা হওয়ার নির্দেশ দিচ্ছিল আর শিকল বাঁধা ইউসুফকে দ্রুত ওঠার জন্যে ধমকাচ্ছিল। হঠাৎ শেখ মনসুর এবং লোকগুলো এসে পৌঁছাল। শেখ ঘোড়া থেকে নামলেন, তার আলখাল্লার নিচে কিছু একটা লুকানো ছিল। চারদিকে নীরবতা নেমে এলো এবং মারওয়ান হাসিমুখে শেখের কাছে এসে বলল, কোথায় ছিলেন চাচা মনসুর? আমরা তো আপনার জন্যে ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কি ওই পাগল কুকুরটার পেছনে ছুটছিলেন? শেখ মনসুর মারওয়ানের চোখের দিকে তীক্ষ্ণ ও দীর্ঘ দৃষ্টিতে তাকালেন। তারপর ধীরে ধীরে তার আলখাল্লার ভেতর থেকে হাত বের করে সবার সামনে কাঠের বাক্সটি তুলে ধরলেন। মারওয়ানের মুখের হাসি মিলিয়ে গেল এবং তার চেহারা এমন ফ্যাকাশে হয়ে গেল যেন সে কোনো মৃতদেহ। সে কাঁপতে কাঁপতে 1 পা পিছিয়ে গেল এবং বিড়বিড় করে বলল, এটা কিভাবে? শেখ মনসুর বজ্রকণ্ঠে বললেন, এই বাক্সটি কুকুরটি আমাদের জন্য সেখান থেকে বের করে এনেছে যেখানে তুই এটা পুঁতে রেখেছিলি, হে বিশ্বাসঘাতক। আর তোর এই দস্তানা, যা ওই গর্তের কাদায় মাখা, এটা কুকুরটা তোর তাঁবু থেকে খুঁজে পেয়েছে। মারওয়ান অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে আর আওয়াজ বেরোল না, আর সবার দৃষ্টি তার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট ছিল। মারওয়ান কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল, আমাকে ক্ষমা করে দিন চাচা, ওটা এক মুহূর্তের লোভ ছিল। শেখ মনসুর ইউসুফের দিকে তাকালেন, যে বিস্ময়ে এই দৃশ্য দেখছিল, আর তার চোখ দিয়ে মুক্তির আনন্দে জল গড়িয়ে পড়ছিল। তিনি দ্রুত ইউসুফের দিকে ছুটে গেলেন, তার পায়ের কাছে নিচু হয়ে তার লোহার শিকলগুলো খুলে দিলেন। তারপর তিনি উঠে দাঁড়িয়ে সবার সামনে তাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমরা তোমার ওপর অবিচার করেছি, আমরা মিথ্যাবাদীকে বিশ্বাস করেছি আর সত্যবাদীকে মিথ্যা ভেবেছি। তুমিই আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত এবং পবিত্র। তারপর শেখ রাগান্বিত হয়ে প্রহরীদের মারওয়ানের দিকে ইশারা করে বললেন, এই বিশ্বাসঘাতকের হাতে শিকল পরিয়ে দাও, একেই গভর্নরের কাছে হস্তান্তর করা হবে এবং সেই তার কৃতকর্মের শাস্তি ভোগ করবে। ইউসুফকে যে শিকল পরানো হয়েছিল, সেই একই শিকল দিয়ে তারা মারওয়ানকে বাঁধল এবং অপমানিত অবস্থায় তাকে কাফেলার একদম পেছনে টেনে নিয়ে গেল। ইউসুফ তার আগের জায়গায় ফিরে গেল, বরং তার চেয়েও বেশি সম্মান পেল। কিন্তু সে বিশ্রাম নিতে গেল না, বরং সবার আগে সে সাহামের কাছে গেল। ইউসুফ মাটিতে বসল এবং তার বিশ্বস্ত কুকুরের মাথাটি জড়িয়ে ধরল। সে তার নিজের খাবার থেকে সবচেয়ে ভালো মাংসের টুকরোটি বের করে নিজের হাতে তাকে খাওয়াল। ইউসুফ সাহামের মাথায় হাত বুলিয়ে চোখের পানি নিয়ে তার শেষ কথাটি বলল, আমার নিজের রক্ত আমাকে হতাশ করেছে, আর তোমার বিশ্বস্ততা আমাকে জয়ী করেছে। মানুষের জিভ মিথ্যা বলেছে, আর আল্লাহ তোমাকে দিয়ে সত্য বলিয়েছেন। কাফেলা তাদের পথ চলতে শুরু করল, আর সবাই এমন এক শিক্ষা পেল যা তারা জীবনেও ভুলবে না। হিংসা এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয়। সত্যকে কখনোই মাটি চাপা দেওয়া যায় না, আর সত্যের এমন সৈন্য রয়েছে যা আমরা জানিও না। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। নিরাপদে থাকবেন।